हाय एवरीवन। तो এই ক্লাসে অ্যালকিনের যে বিভিন্ন ভৌত ধর্ম যেমন ধরো সলিউবিলিটি, ডাইপোল মোমেন্ট, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, তার সাথে সাথে অ্যালকিনের যে রাসায়নিক ধর্ম মানে অ্যালকিনগুলো কীভাবে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেইগুলো দেখব। আচ্ছা, এরপরে যদি তুমি দ্রাব্যতা বলো, যেরকম ছিল অ্যালকেনের ক্ষেত্রে যে এই অ্যালকিনগুলোও বিভিন্ন যে ধ্রুবীয় দ্রাবক আছে যেমন জল, অ্যালকোহল, এইগুলো তো অদ্রাব্য, কারণ অ্যালকিলগুলো অধ্রুবীয় হলো। আর যেগুলো অধ্রুবীয় দ্রাবক আছে যেমন বেঞ্জিন বা CCl4, এগুলো তো দ্রাব্য। এবারে কারণটা কেন হয় না হয় সেটা আগে ক্লাসে বলেছিলাম অ্যালকেনের সময়। আচ্ছা, এরপরে ডাইপোল মোমেন্ট। তাহলে যেহেতু অ্যালকিন, এই ক্ষেত্রে সিস ট্রান্সের ব্যাপারটা আসে। ধরো একটা তোমার সিস আছে, সিস অ্যালকিন, আর একটা ট্রান্স। তাহলে কেমিক্যাল বন্ডিংয়ে দেখেছিলে যে যেটা ট্রান্স অ্যালকিন থাকে সেই দিকে তোমার ডাইপোল মোমেন্টটা বিপরীত দিকে কাজ করে, তার জন্য এখানে ডাইপোল মোমেন্টটা 0 হয়। আর সিসের ক্ষেত্রে একই দিকে কাজ করে, তার লব্ধিটা মাঝ বরাবর কাজ করে, এই জন্য এই ক্ষেত্রে একটা ডাইপোল মোমেন্টের মান থাকে, তাই না? আচ্ছা, এরপরে বয়লিং পয়েন্ট। তাহলে যদি তোমাকে এই সিস বা ট্রান্সের ক্ষেত্রে বলে যে কার বয়লিং পয়েন্ট বেশি, কার বয়লিং পয়েন্ট কম, কি বলবে? যেহেতু এই ক্ষেত্রে একটা ডাইপোল মোমেন্টের মান আছে সিসের ক্ষেত্রে, তো সিসের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের একটা মান থাকার জন্য এর বয়লিং পয়েন্টটা জেনারেলি কী হওয়া উচিত? যদি ডাইপোল মোমেন্ট থাকে বেশি হওয়া উচিত। আচ্ছা, ট্রান্সের ক্ষেত্রে কী হওয়া উচিত? যেহেতু এই ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের কোনো মান নেই। ডাইপোল মোমেন্ট মানে কি? যদি ডাইপোল মোমেন্টের একটা মান থাকে সেক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করবে, তাই না? তাই ডাইপোল মোমেন্টের মান থাকলে সেক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল বা কিছু বল কাজ করবে না, সেই ক্ষেত্রে বয়লিং পয়েন্ট কী হবে? কম হবে। তাহলে সিসের ক্ষেত্রে বেশি হয় আর ট্রান্সের ক্ষেত্রে কম হয়। আচ্ছা, এরপরে মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক। মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে গল্পটা আলাদা। কীরকম? ধরো সিস আর ট্রান্স, তাহলে সিসের ক্ষেত্রে বেশি হয়, ট্রান্সের ক্ষেত্রে কম হয়, কিন্তু এর এক্সপ্লানেশান ওই ডাইপোল মোমেন্টের রেসপেক্টে কিন্তু দেওয়া হয় না। হয়েছে? কী রেসপেক্টে দেওয়া হয়? এটা বলবে ট্রান্স আর সিসের ক্ষেত্রে। তাহলে যখন সলিড স্টেটে থাকে কোনো একটা যৌগ, সলিড স্টেটে থাকলে কি হয়? যে অণুগুলা একটা কেলাস জালকে অবস্থান করে, হলো। এরপরে যেহেতু এই ট্রান্সের ক্ষেত্রে একটা সিমেট্রি বজায় থাকছে, দেখো এই ট্রান্সের ক্ষেত্রে তুমি যদি ধরো একটা ট্রান্স নিচ্ছি, C++ C C C H H, হয়েছে? তাহলে এই ক্ষেত্রে তুমি যদি স্টিরিওকেমিস্ট্রিতে দেখেছো যদি 180 ডিগ্রি রোটেশন করাও তো সেম মলিকুলটাই তুমি ফিরে পাবে। বাট সিসের ক্ষেত্রে যদি 180 ডিগ্রি রোটেশন করাও তাহলে কিন্তু সেম মলিকুল ফিরে পাবে না। এটা তোমরা স্টিরিওকেমিস্ট্রিতে দেখেছো। 180 রোটেশন করালে এই সিএলটা আসবে এখানে, এই সিএলটা যাবে এখানে, তাহলে একই মলিকুলে ফিরে পাবে। তাহলে এই একটা প্রতিসাম্যতা আছে, যেহেতু 180 রোটেশন করালে আমি একই মলিকুল ফিরে পাচ্ছি। বাট এটা যদি 180 রোটেশন করাও, এই সিএলটা চলে আসবে এখানে, এই সিএলটা চলে আসবে এখানে, তাহলে একই মলিকুল পাবো কি? মানে 180 রোটেশন করালে তোমার মলিকুলটা হয়ে যাবে এরকম। সেটা নিশ্চয় আগের মলিকুল না, তাহলে এখানে কোনো প্রতিসাম্যতা নেই। হয়েছে? তাহলে এই প্রতিসাম্যতা থাকার জন্য, আমি ভুল বললাম, সরি, সিসের হয় তোমার কম, ট্রান্সের বেশি। এই যে প্রতিসাম্যতা আছে না, তাহলে প্রতিসাম্যতা থাকার জন্য এই অণুগুলা কেলাস জালকে সংঘবদ্ধ অবস্থায় থাকতে পারে, হলো। এই সংঘবদ্ধ অবস্থায় থাকার জন্য এই ট্রান্সের গলনাঙ্কটা বেশি হয়। বাট স্ফুটনাঙ্কটা কার রেসপেক্টে বলেছিলাম? ওটা ছিল তোমার ডাইপোল মোমেন্টের রেসপেক্টে। যে ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের মান বেশি সেই ক্ষেত্রে তোমার স্ফুটনাঙ্ক বেশি। বাট গলনাঙ্ক কি বলছি?
যে ট্রান্সের ক্ষেত্রে প্রতিসাম্যতা আছে। প্রতিসাম্যতা মানে কি বললাম, যে মলিকুলটা তুমি যদি 180 রোটেশন করাও তাহলে সেই আগের মলিকুলটাই ফিরে পাবে, মানে তার একটা প্রতিসাম্যতা আছে। বাট সিসের ক্ষেত্রে যদি 180 ডিগ্রি রোটেশন করাও সে আগের মলিকুলটা তুমি ফিরে পাচ্ছিলে না, তাহলে ওখানে কোনো প্রতিসাম্যতা নেই। হলো, তাহলে ট্রান্সের ক্ষেত্রে আছে তোমার প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা থাকার জন্য অণুগুলো ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকতে পারবে, তার জন্য তার মেল্টিং পয়েন্ট বেশি হবে। আর সিসের ক্ষেত্রে কোনো প্রতিসাম্যতা নেই, তার জন্য ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকতেও পারবে না, আর মেল্টিং পয়েন্ট বেশিও হবে না, কম হবে। হলো, তো এগুলো গেলো জেনারেল জিনিস, এগুলো থেকে কোশ্চেন খুব একটা জিজ্ঞেস করে না। আচ্ছা, এরপরে রাসায়নিক ধর্ম। তাহলে রাসায়নিক ধর্মের প্রথমে যেটা পড়া হয় দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া মানে অক্সিজেনের উপস্থিতিতে তোমাকে একটা যৌগকে পোড়াতে হবে। তাহলে যেরকম জেনারেল রিয়াকশান আমরা জানি যে কার্বন হাইড্রোজেনের কোনো একটা যৌগ থাকে, আমি ধরে নিচ্ছি যে C2H4, এটা হচ্ছে ইথিন। তাহলে এটাকে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করো, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হবে। ব্যালেন্সিং কীভাবে করবে, প্রথমে কার্বনের ব্যালেন্সিং, তাহলে বাঁ দিকে 2টো কার্বন আছে, ডান দিকে 2 গুণ করব। তারপর হাইড্রোজেন, বাম দিকে 4টা হাইড্রোজেন আছে, 2 গুণ করব। এরপর অক্সিজেনের ব্যালেন্সিং, ডান দিকে অক্সিজেন আছে কটা, 6টা, তাহলে এখানে 3 দিয়ে গুণ করব। ব্যাস, তাহলে প্রথমে কার্বন, তারপর হাইড্রোজেন, তারপর অক্সিজেন, তাহলে দহন বিক্রিয়া হয়ে গেল। এরপরে দ্রুত বিক্রিয়া। তাহলে দ্রুত বিক্রিয়া মানে যখন কোনো একটা পার্ট বা পরমাণু সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়, সে ধরনের বিক্রিয়াকে দ্রুত বিক্রিয়া বলা হয়। তাহলে যখন তুমি অ্যালকিনকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাবে ইন প্রেজেন্স অফ প্লাটিনাম, প্যালাডিয়াম বা নিকেল বা নিকেল আর হিট, তখন কি হয়, হাইড্রোজেনটা যুক্ত হয়ে যায়। এই রিয়াকশানটা তোমরা অ্যালকেনেও পড়েছো, তাহলে এখানে প্রোডাক্টটা নিজেরাই লিখবে কী হবে। এরপরে হ্যালোজেন সংযোজন। তাহলে ধরো একটা অ্যালকিনে যদি হ্যালোজেনের সাথে বিক্রিয়া করো ইন প্রেজেন্স অফ CCl4, তাহলে CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইড, এটা কী হিসাবে কাজ করে, দ্রাবক হিসাবে। হলো, তাহলে কি হবে, এখানে একটা জাস্ট ডাবল বন্ড ভেঙে দেবে। তাহলে ডাবল বন্ড ভেঙে দিলে এই কার্বনটা একটা নতুন বন্ড করতে পারবে, এই কার্বনটা নতুন বন্ড করতে পারবে, এই দুটোতে 2টো বিয়ার অ্যাড করে দেবে। তাহলে CH3 CH বিয়ার CH2 বিয়ার, এইভাবে দ্রুত বিক্রিয়া করানো যাবে। আচ্ছা, হ্যালোজেন সংযোজন তাহলে যখন করা হচ্ছে তাদের সক্রিয়তার ক্রম কী হবে, মানে F2 তো বিক্রিয়া ঠিক সেরকমভাবে করে না, কারণ বিস্ফোরণ সহ বিক্রিয়া করে। তাহলে ধরো Cl2 Br2 I2, এরা কোনটা বেশি সক্রিয় হবে, মানে একটা অ্যালকিনের সাথে বিক্রিয়া করার জন্য কোনটা বেশি সক্রিয়। তাহলে তুমি যদি স্ট্রাকচারটা দেখো যে Clগুলো পাশাপাশি আছে, বিআরের সাইজটা বড়, তার জন্য বন্ডটা বড় হবে, আইয়ের সাইজ আবার বড়, মানে বন্ডটা আবার বড়। তার লোন পেয়ার তো সবগুলোতেই থাকে। হয়েছে, তাহলে এই Cl এর সাইডে ছোটো হওয়ার জন্য এখানে লোন পেয়ার রিপালশনটা বেশি হয়। রিপালশন বেশি হলে Clগুলো ভেঙে ইজিলি যাবে, তাহলে যদি ইজিলি ভেঙে যায় সেক্ষেত্রে বিক্রিয়া অংশগ্রহণ তাড়াতাড়ি করবে, তার জন্য Cl2 এর সক্রিয়তা সবচেয়ে বেশি। আর আয়ের সাইজ অনেক বড়, তাহলে এখানে রিপালশন তো খুব বেশি কাজ করবেই না। তাহলে রিপালশন যদি বেশি কাজ না করে তাহলে ওই আয়ের মধ্যে যে বন্ডটা আছে সেটা ভাঙতে চাইবে না, তাহলে বিক্রিয়া অংশগ্রহণ ইজিলি করতে পারবে না। হলো, এরপরে এর মেকানিজম। তাহলে ধরো একটা সিম্পল CH2 ডাবল বন্ড CH2 নিয়েছি, এর সাথে আমি Br2 রিয়াকশন করাচ্ছি, তাহলে বিআর হলো। তাহলে এই CH2-র মাঝে যে ডাবল বন্ডটা আছে এর মধ্যে পাই বন্ডটা ভাঙতে চাইবে, কারণ সিগমা বন্ড তো ভেঙে বিক্রিয়া অংশগ্রহণ করে না খুব সহজে। তাহলে পাই বন্ডটা আমি ধরে নিচ্ছি যে প্লাস মাইনাস হিসাবে আসে, একটা বন্ড প্লাস মাইনাস হিসাবে আমি দেখাতেই পারি। হয়েছে, এরপরে এই বিআরটা আমি যদি ধরে নিই যেটা ভেঙে গেছে, তাহলে বিআর প্লাস বিআর মাইনাস তৈরি করবে। হলো, তাহলে এই প্লাস মাইনাসের মধ্যে আমি ধরছি যে এই মাইনাসটা একটা বিআরকে নিয়েছে, তাহলে এই মাইনাসটা যদি বিআরকে নিয়ে নেয় তাহলে CH2 প্লাস হয়ে যাবে, এখানে CH2, এখানে বিআরটা অ্যাড হয়ে যাবে, আরও একটা বিআর মাইনাস পড়ে আছে, এই বিআর মাইনাসটা এই CH2 প্লাসের সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে CH2 বিআর CH2 বিআর, তাহলে এটা মেকানিজম বলতে পারো। হলো, আচ্ছা, এরপরে হ্যালোজেন অ্যাসিড সংযোজন। তাহলে হ্যালোজেন অ্যাসিড মানে কি, মানে হ্যালোজেনের সাথে একটা হাইড্রোজেন FCl BrI, এগুলো হ্যালোজেন। ধরো HCl HBr HI,
এগুলো হচ্ছে হ্যালোজেন অ্যাসিড। তাহলে এইগুলো যখন তুমি অ্যালকিনে সংযোজন করাবে তখন কী হবে, একটা ডাবল বন্ড ভেঙে যাবে। তাহলে এখানে ধরো HBr আছে, তাহলে একটা হাইড্রোজেন একটা কার্বনে যুক্ত হবে আর একটা বিআর একটা কার্বনে যুক্ত হবে। তাহলে কি যৌগ তৈরি করবে, CH2 হাইড্রোজেন, এখানে CH2 বিআর। তো এটা কীভাবে লিখতে পারি, CH3 CH2 বিআর। এটা হচ্ছে হ্যালোজেন অ্যাসিড সংযোজন। এরপরে সক্রিয়তার ক্রম, তাহলে বিভিন্ন যে হ্যালোজেন অ্যাসিড আছে ধরো HCl, HBr, HI, এদের মধ্যে কোনটা বেশি সক্রিয়, এটা কীভাবে করবে। তাহলে এখানে তো পাশাপাশি দুটো ক্লোরিন, দুটো ব্রোমিন বা দুটো আয়োডিন নেই যে তুমি লোন পেয়ার রিপালশন দিয়ে বোঝাবে। তাহলে এখানে তোমার হাইড্রোজেন ক্লোরিন আছে, তাহলে এই বন্ডটা একটু ছোটো, বিআরের সাইডে ক্লোরিনের চেয়ে বড়, তাহলে এই বন্ডটা বড় হবে, আয়োডিনেরটা আবার বড়, এটা ধরো এত বড়। তাহলে যেহেতু HI এর বন্ডটা বড়, তাহলে এটা ইজিলি ব্রেক করতে পারবে। ইজিলি যদি ব্রেক করে তাহলে বিক্রিয়ায় তাড়াতাড়ি অংশগ্রহণ করবে, তার জন্য সক্রিয়তার ক্রম এটা। আর HCl এর মধ্যে এই বন্ডটা ছোট, তাহলে ভাঙবে না ইজিলি, যদি না ভাঙে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। হলো। এরপরে আচ্ছা, এরপরে ধরো এই CH3 CH ডাবল বন্ড CH2, এখানে তুমি HBr অ্যাডিশন করাচ্ছ। হলো। তাহলে কি বলেছিলাম যে ডাবল বন্ডটা ভাঙতে হবে, একটা কার্বনে হাইড্রোজেন একটা কার্বনে বিআর। এরপরে এখানে কোথায় হাইড্রোজেন কোথায় বিআর অ্যাড হবে সেটা বুঝবে কী করে। হলো। এই রিলেটেড একটা রুল আছে যেটাকে মার্কোনিকভ নীতি বলা হয়। তাহলে যখন তুমি হ্যালোজেন অ্যাসিডের সংযোজন ঘটাবে আর সেখানে কোনো পারক্সাইড থাকবে না, তাহলে সেই ক্ষেত্রে তুমি মার্কোনিকভ নীতি ফলো করবে। আর যেই ক্ষেত্রে হ্যালোজেন অ্যাসিডের সংযোজন ঘটাবে কিন্তু সেখানে পারক্সাইড থাকবে, সেই ক্ষেত্রে অ্যান্টি মার্কোনিকভ নীতি বা পারক্সাইড প্রভাব এটা ফলো করবে। হলো। তাহলে প্রথমের ক্ষেত্রে আমি বিক্রিয়াজাত পদার্থটা লিখে দিচ্ছি, তারপরে মার্কোনিকভ নীতি অ্যান্টি মার্কোনিকভ নীতি কী সেটা বলছি। হলো। আচ্ছা, প্রথমের ক্ষেত্রে প্রোডাক্ট তোমার হয় CH3 CHBr CH3, আর দ্বিতীয়র ক্ষেত্রে CH3 CH2 CH2 বিআর। হলো। আচ্ছা, এখানে এটার সাথে সাথে এটাও তৈরি হয়, আর এখানে এই যেটা তৈরি হলো তার সাথে সাথে এটাও তৈরি হয়। এটা হচ্ছে এখানে মেজর, আর এটা এখানে মাইনর। এটা এখানে মেজর, এটা এখানে মাইনর। হয়েছে? বুঝতে একটু সমস্যা হলো। এবারে বলে দিই, যখন পারক্সাইড থাকবে না অথচ তুমি হ্যালোজেন অ্যাসিড সংযোজন করাচ্ছ, তখন যেখানে মেকানিজম করা নেই, আচ্ছা দাঁড়াও একটু, এক সেকেন্ড। দেখো, তোমার অ্যালকিনটা যদি এরকম থাকে যে CH2 ডাবল বন্ড CH3, তাহলে এই ধরনের অ্যালকেনগুলোকে বলা হয় অপ্রতিসম অ্যালকেন। কি বলা হয়? অপ্রতিসম অ্যালকিন। কারণ এই অ্যালকিনটাকে তুমি সমান দুভাগে ভাগ করতে পারবে না। কিন্তু কোনো জায়গায় যদি ধরো CH3 CH ডাবল বন্ড CH3, এটা হচ্ছে প্রতিসম অ্যালকিন, কারণ এটাকে তুমি সমান দুভাগে ভাগ করতে পারবে। দেখো এই বরাবর আমি দুভাগে ভাগ করতেই পারি, তাহলে এটাকে বলা হয় প্রতিসম অ্যালকিন। হয়েছে? আচ্ছা, তাহলে এই প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে তুমি HBr এর মধ্যে যে কোনো কার্বনে হাইড্রোজেন যে কোনো কার্বনে বিআর অ্যাড করাতে পারো ডাবল বন্ডটা ভেঙে দিয়ে। বাট অপ্রতিসমর ক্ষেত্রে ওই ডাবল বন্ড ভেঙে দিয়ে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় বিআর অ্যাড করা যায় না। যেমন এই ক্ষেত্রে দেখেছিলে এই যে CH2 ডাবল বন্ড CH2, তার এটা প্রতিসম, তার জন্য আমি যে কোনো জায়গায় হাইড্রোজেন আর যে কোনো জায়গায় বিআর অ্যাড করে দিতে পারছিলাম। বাট এই যে CH3 CH ডাবল বন্ড CH2, এটা অপ্রতিসম, তার জন্য তুমি যে কোনো জায়গায় H আর যে কোনো জায়গায় বিআর অ্যাড করতে পারো না। হলো? তাহলে এই অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে যদি তুমি HBr এর বিক্রিয়া করাও বা HBr পারক্সাইডের বিক্রিয়া করাও, সেই ক্ষেত্রে কোথায় হাইড্রোজেন আর কোথায় বিআর অ্যাড করবে সেই রিলেটেড কিছু রুল আছে। হলো? আচ্ছা, এখানে এই অপ্রতিসম অ্যালকেনের পাশাপাশি
আর একটা জিনিস জানতে হয় যে তুমি যেটা অ্যাড করছো, ধরো আমি এখানে HBr অ্যাড করছি, তো তাহলে যেটাকে অ্যাড করছি সেটাকে বলা হয় যোজক। হলো, এই যোজকটাকেও অপ্রতিসম হতে হবে। তাহলে HBr এটাকে তুমি দুভাগে ভাগ করতে পারবে না, কারণ এই বরাবর যদি ভাগ করি, একদিকে H একদিকে Br, তাহলে দুভাগে ভাগ করা যাচ্ছে না, তার জন্য এটাকে বলা হয় অপ্রতিসম যোজক। হলো, তাহলে অপ্রতিসম যোজকের দুটো অংশ থাকে। কি অংশ? HBrকে দুভাগে ভাগ করলে H প্লাস আর Br মাইনাস হয়। তাহলে একটা হচ্ছে ধনাত্মক পার্ট আর একটা হচ্ছে ঋণাত্মক পার্ট। তার জন্যই দেখছিলাম যে একটা হাইড্রোজেন যুক্ত হচ্ছিলো, একটা Br যুক্ত হচ্ছিল। এরপরে হাইড্রোজেন কোথায় যুক্ত হবে, কোথায় Br যুক্ত হবে, সেই সম্পর্কিত এই মার্কোনিকভ আর অ্যান্টি মার্কোনিকভের নীতি। ওকে, তাহলে প্রথমে মার্কোনিকভটা বলছি। তাহলে ওই যে বললাম অপ্রতিসম অ্যালকিন, তাহলে অপ্রতিসম অ্যালকিনে অপ্রতিসম যোজক যোগ করা হলে যোজকের ঋণাত্মক অংশ দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত সেই কার্বনের সাথেই যুক্ত হয় যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম থাকে। হয়েছে? তাহলে অপ্রতিসম অ্যালকিনে তুমি যদি অপ্রতিসম যোজক যোগ করাও, তাহলে সেই ক্ষেত্রে যোজকের ঋণাত্মক অংশ মানে HBrএর ক্ষেত্রে ওই Br মাইনাসটা আর কি, তাহলে সেটা সেই কার্বনেই যুক্ত হবে যেখানে হাইড্রোজেনের সংখ্যা কম। তাহলে তুমি যদি বলো যে CH3CH ডাবল বন্ড CH2, এখানে আমি HBr অ্যাড করব, হয়েছে? তাহলে HBr মানে H প্লাস Br মাইনাস, তাহলে ঋণাত্মক অংশটাকে Br মাইনাস, এখানে ডাবল বন্ডেড কার্বন আছে, তাহলে এই কার্বনে একটা হাইড্রোজেন, এই কার্বনে দুটো হাইড্রোজেন, তাহলে Br মাইনাসটা সেই কার্বনে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন সংখ্যা কম, মানে মাঝের কার্বনে যুক্ত হবে। তাহলে CH3CH Br আর হাইড্রোজেনটা ধারের কার্বনে মানে CH3, তাহলে এটা হচ্ছে তোমার মেজর প্রোডাক্ট। হলো, এবারে Brটা যদি তুমি ধারে যুক্ত করতে, ধরো CH3CH2 Br, তাহলে মাঝে হাইড্রোজেন যুক্ত করেছো, এটা হবে মাইনর। হলো, এর একদম উল্টোটা হচ্ছে তোমার অ্যান্টি মার্কোনিকভ নীতি। তাহলে এখানে তাহলে ভাষাটা লিখে নেবে, এই রিঅ্যাকশনটা তোমরা নিজেরা করবে। তাহলে CH3CH ডাবল বন্ড CH2, তাহলে এখানে HBr তো থাকবে, তার সাথে সাথে থাকবে পারক্সাইড। হলো, তাহলে পারক্সাইড থাকলে কি হবে, ওই ঋণাত্মক পার্টটা মানে Br মাইনাসটা সেই কার্বনেই যুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি, মানে Br মাইনাসটা এই ধারে যুক্ত হবে কারণ ওখানে দুটো হাইড্রোজেন আছে, আর Hটা এই মাঝে যুক্ত হবে কারণ ওখানে একটা হাইড্রোজেন আছে। তাহলে ডাবল বন্ড তুলবে আর হাইড্রোজেন Br অ্যাড করবে, ব্যাস হয়ে গেল। এটা বাড়িতে করবে। এরপরে সালফিউরিক অ্যাসিড সংযোজন। তাহলে সালফিউরিক অ্যাসিড যদি ভাঙে কি উৎপন্ন করবে, H প্লাস HSO4 মাইনাস। হলো, আচ্ছা HSO4 মাইনাসের গঠনটা একটু জানা দরকার। কেন? প্রথমে H2SO4 এর গঠনটা দেখতে হবে। তাহলে H2SO4 এর গঠন হচ্ছে এটা। হলো, তাহলে এখান থেকে যদি একটা H বেরিয়ে যায়, তাহলে কি গঠনটা হবে, H প্লাস O মাইনাস S ডাবল বন্ড OH। তাহলে এটা কীভাবে লিখতে পারি, HSO4 মাইনাস। আচ্ছা, HSO4 মাইনাস ছাড়াও এটাকে কীভাবে লেখা যায়, দেখো O আছে প্রথমে, O মাইনাস, তারপরে এসের সাথে 3টে অক্সিজেন আর একটা হাইড্রোজেন, OSO3H। তাহলে H2SO4 ভাঙলে যেমন H প্লাস SO4 মাইনাস লিখছি, HSO4 মাইনাস, সেরকম H প্লাস OSO3H মাইনাস এইভাবেও লিখতে পারি। কেন লিখতে পারি, এই স্ট্রাকচারটা দেখে আমি বুঝলাম।
হলো। তাহলে এখানে এইচ প্লাস আছে, এটা ধনাত্মক অংশ, আর OSO3H মাইনাস এটা ঋণাত্মক অংশ। তাহলে তুমি যদি একটা অ্যালকিন নাও যে CH3CH ডাবল বন্ড CH2, এটা অপ্রতিসম অ্যালকিন, তাহলে এখানে তুমি যদি H2SO4 দিয়ে দাও, তাহলে ঋণাত্মক অংশ মানে OSO3H কোথায় অ্যাড হবে? এই মাঝের কার্বনে, কারণ এখানে হাইড্রোজেনের সংখ্যা কম। আর ধনাত্মক অংশ কোথায় অ্যাড হবে? এই ধারের কার্বনে, কারণ এখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি। তাহলে প্রোডাক্ট কী পাবে? CH3CH OSO3H আর এখানে CH3 হলো। এরপরে জল সংযোজন, তাহলে জল কী হবে থাকে? H প্লাস OH মাইনাস, তাহলে OH মাইনাসটা হচ্ছে ঋণাত্মক অংশ, H প্লাসটা হচ্ছে ধনাত্মক অংশ। তাহলে মার্কোনিকভ নিয়ম অনুসারে প্রোডাক্টটা তোমরা বাড়িতে লিখে নেবে, হলো। আচ্ছা, হাইপোহ্যালাস অ্যাসিড, তাহলে হাইপোহ্যালাস অ্যাসিড মানে কি? HOCl, HOBr, HOI, এগুলো হচ্ছে হাইপোহ্যালাস অ্যাসিড। তাহলে আমরা জানি যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের চেয়ে বেশি, তাহলে এটা কী হবে? ভাঙে OH মাইনাস Cl প্লাস, এটা ভাঙবে OH মাইনাস Br প্লাস, এটা ভাঙবে OH মাইনাস I প্লাস, হলো। তাহলে ঋণাত্মক অংশ ধনাত্মক অংশ পেয়ে গেছি। এরপর আমি সুন্দর সংযোজন করে দিতে পারবো। তাহলে CH3CH ডাবল বন্ড CH2, এখানে তুমি HOCl দিয়ে দাও, প্রোডাক্ট কী পাবে? মার্কোনিকভ নিয়ম অনুসারে লিখে নেবে, হলো। আচ্ছা, এরপরে ওজোনোলিসিস, তাহলে ওজোনোলিসিসটাও ইম্পর্ট্যান্ট। তাহলে ওজোনোলিসিস কী করা হয়? ওজনের সাথে বিক্রিয়া করা হয়। ধরো একটা অ্যালকিন আছে CH3CH ডাবল বন্ড CH2, হলো। তাহলে ওজনের সাথে যখন বিক্রিয়া করাবে তখন প্রথম ধাপে কি হয়? ওজনের সাথে বিক্রিয়া করানো হয়। তাহলে ওজনের সাথে বিক্রিয়া করানো হলে প্রথমে ডাবল বন্ডটা তুলে দেবে, দুটো বন্ড তুলবে। তাহলে CH3CH দুটো বন্ড মাঝে তুলে দিয়েছি। তারপরে কি করব? তিনটে অক্সিজেন আছে, একটা অক্সিজেনকে উপরের দিকে যোগ করবে আর দুটো অক্সিজেনকে নিচের দিকে এভাবে যোগ করবে, হলো। এটা হলো ওজনের সাথে বিক্রিয়া। এরপরে এখানে তুমি যদি জিঙ্ক আর জল দিয়ে দাও তাহলে কি হবে? এভাবে ভেঙে যাবে, এইভাবে, হলো। তাহলে দেখো, এই অক্সিজেনের একটা বন্ড ভেঙেছি আর এই কার্বনের একটা বন্ড ভেঙেছি, তার জন্য এই কার্বন আর অক্সিজেনকে একটা নতুন বন্ড দিয়ে জুড়ে দেবো। তাহলে CH3CH ডাবল বন্ড O। নিচের ক্ষেত্রেও এই কার্বনের একটা বন্ড ভেঙেছি, এই অক্সিজেনের একটা বন্ড ভেঙেছি, তাহলে কার্বন আর অক্সিজেনকে একটা বন্ড দিয়ে জুড়ে দেবো, ডাবল বন্ড O। তাহলে কী কী প্রোডাক্ট পেলাম এখানে? CH3CHO একটা অ্যালডিহাইড আর HCHO এটাও একটা অ্যালডিহাইড, হলো। আচ্ছা, এরপরে আরও শর্টে যদি তুমি দেখতে চাও, ধরো CH3CH ডাবল বন্ড CH2, এখানে আমি দিচ্ছি তোমার 1 নম্বরে O3, 2 নম্বরে জিঙ্ক আর জল, একদম শর্টে। তাহলে কি করবে? এই মাঝে ডাবল বন্ডটা ভেঙে দেবে, একটা করে অক্সিজেন যুক্ত করবে। কীরকম? তাহলে CH3CH O আর এখানেও অক্সিজেন যুক্ত করবে O ডাবল বন্ড CH2, তো এটা কীভাবে লেখা যায়? HCHO, এটা কীভাবে লেখা যায়? CH3C ডাবল বন্ড OH বা CH3CHO, যেরকম খুঁজে লিখতে পারো। এরপরে লাস্ট আর দুটো রিঅ্যাকশন আছে, লাস্ট নয়। এরপরে KMNO4 বিক্রিয়া। দেখো, KMNO4 সাথে অনেক রকম বিক্রিয়া হয়। কীরকম? যদি KMNO4টা শীতল লঘু ক্ষারীয় KMNO4 হয়, সেটা একরকম বিক্রিয়া করে। আর KMNO4টা যদি উষ্ণ গাঢ় ক্ষারীয়ও হতে পারে, আবার আম্লিকও হতে পারে, হলো। তাহলে শীতল লঘু KMNO4 অবভিয়াসলি ক্ষারীয়, সেটা একরকম বিক্রিয়া করে। উষ্ণ গাঢ় ক্ষারীয় বা আম্লিক KMNO4 এটা এক ধরনের বিক্রিয়া করে। তাহলে এই ক্ষেত্রে কি হয়? যদি একটা অ্যালকিন থাকে, ধরো CH3CH ডাবল বন্ড CH2, তাহলে এখানে তুমি দিয়েছো শীতল ও লঘু ক্ষারীয় KMNO4, তাহলে কি হবে? ডাবল বন্ডটা উঠবে এই কার্বনে আর এই কার্বনে দুটো OH চলে আসবে, হলো। তাহলে ডাবল বন্ডটা তুলে দাও, তাহলে CH3CH
CH2, এখানে একটা OH, এখানে একটা OH, ব্যাস রিয়াকশান কমপ্লিট। এরপরে যখন উষ্ণ, গাঢ় আর ক্ষারীয় বা আম্লিক KMnO4 থাকে সেই ক্ষেত্রে রিয়াকশানটা একটু আলাদা রকম হয়। কীরকম? ধরো তোমার অ্যালকিন অনেক রকম হতে পারে। ধরো C+C, হাইড্রোজেন 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 এরকম হতে পারে, বা C+C, এখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানেও অ্যালকাইল গ্রুপ হাইড্রোজেন এরকম হতে পারে, বা C+C, এখানে দুটো অ্যালকাইল গ্রুপ, এখানে হাইড্রোজেন অ্যালকাইল গ্রুপ এরকম হতে পারে। হলো? তাহলে এই জিনিসটা আমি কেন বললাম, এই যে অ্যালকিনে তাহলে আমি কী ধরনের অংশ পাচ্ছি, এই ডাবল বন্ডটা ভেঙে দিলে দেখো আমি কী কী ধরনের অংশ পেতে পারি। আমি পেতে পারি যে ডাবল বন্ডের সাথে যে কার্বন আছে সেখানে দুটো হাইড্রোজেন আছে, এরকম অংশ পেতে পারি, বা ডাবল বন্ডের সাথে যে কার্বন আছে সেখানে একটা হাইড্রোজেন আর একটা অ্যালকাইল গ্রুপ আছে, বা ডাবল বন্ডের যে কার্বন সেখানে দুটোই অ্যালকাইল গ্রুপ আছে। তাহলে এই যে বিভিন্ন অংশ, এইগুলো ওই উষ্ণ, গাঢ়, ক্ষারীয় বা আম্লিক KMnO4 এর উপস্থিতিতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেয়। তাহলে যদি ডাবল বন্ড কার্বনের সাথে দুটো হাইড্রোজেন থাকে সেটা পরিণত হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাসে। হলো? ডাবল বন্ড কার্বনের সাথে যদি একটা হাইড্রোজেন একটা আর থাকে তাহলে সেটা কিসে পরিণত হয়? RCOOH। তাহলে এই আরটা আরই থাকবে আর এই সিটা COOH পরিণত হবে। হলো? এরপরে যদি দুটো আর থাকে সেক্ষেত্রে কি হয়? আর দুটো অ্যাজ ইট ইজ থাকে, এখানে একটা ডাবল বন্ড ও চলে আসে, মানে কিটোনে পরিণত হয়। হলো? তাহলে একটা বিক্রিয়ার সাহায্যে দেখায়। ধরো CH3CH ডাবল বন্ড CH2, এখানে ওই উষ্ণ, গাঢ়, ক্ষারীয় KMnO4 ধরো আছে। হলো? তাহলে এখানে দেখো এই ডাবল বন্ডের পাশে CH2 আছে, মানে কার্বনের সাথে দুটো হাইড্রোজেন, মানে এখান থেকে পাবে CO2, এটা হলো একটা। এরপরে এই যে ডাবল বন্ডেড কার্বন, তাহলে এই কার্বনে একটা হাইড্রোজেন আছে আর একটা CH3 আছে, মানে অ্যালকাইল গ্রুপ, মানে এখান থেকে কী পাবে? অ্যাসিড পাবে, তাহলে CH3COOH। হলো? এরপরে ধরো CH3C ডাবল বন্ড C CH3HCH3, তাহলে এখানে যে ডাবল বন্ডেড কার্বনটা আছে, ধরো এই কার্বনটা, তাহলে এখানে দুটো অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, মানে এখান থেকে তুমি পাবে একটা কিটোন, তাহলে CH3CH3। এরপরে এই যে ডাবল বন্ডেড কার্বন, এখানে দেখো একটা অ্যালকাইল আছে একটা হাইড্রোজেন আছে, মানে এখান থেকে পাবে অ্যাসিড, তাহলে CH3COOH। এটা হচ্ছে KMnO4 এর সাথে বিক্রিয়া। আচ্ছা, আর মনে হয় তোমাদের দুটো বিক্রিয়া আছে, এক সেকেন্ড দেখছি। ওকে, পলিমারাইজেশন বিক্রিয়াটা আছে, দেখো পলিমারাইজেশন বিক্রিয়া। তাহলে পলিমারাইজেশন রিয়াকশান তোমাদের ক্লাস 10-এ ছিল যে N সংখ্যক মনোমার থাকতো, এবারে সেখান থেকে তোমার পলিমার গঠন হতো। মানে যদি তোমার কোনো জায়গায় N সংখ্যক তুমি ইথেন নাও, ইথিন আর কি হয়েছে, এখান থেকে কি তৈরি হয়? ডাবল বন্ডটা ভেঙে দিতে হয়, তাহলে ডাবল বন্ড ভেঙে দিলে CH2CH2 দুপাশে দুটো এক্সট্রা বন্ড দিতে হয়, তারপরে এটার হোল N লিখে দিতে হয়, এরকমভাবে লিখতাম। তাহলে এটা ছিল তোমার ইথিন, ইথিন হয়েছে, আর এটার নাম কী হবে? পলিথিন বা পলিইথিলিন, পলিথিন। হলো? এরপরে বিভিন্ন কন্ডিশনের উপর ডিপেন্ড করে তুমি বিভিন্ন ধরনের পলিথিন তৈরি করতে পারো। হলো? তাহলে পলিথিন জেনারেলি দুই রকমের হয়। এক রকমের পলিথিন যেটা আমাদের এমনি দোকানপত্রে দেওয়া হয়, যে পাতলা রকমের পলিথিনটা থাকে, সেটা হচ্ছে লো ডেনসিটি। আর আমাদের বাড়িতে যে ট্যাঙ্ক আছে বা পাইপ আছে, পাইপের ক্ষেত্রেও ইউজ করা হয়, বাট পাইপের ক্ষেত্রে মেনলি ওই PVC ইউজ করা হয় আর কি। তাহলে ধরে নাও যে ঘরের মধ্যে যে ট্যাঙ্ক ইউজ করা হয়, জলের ট্যাঙ্ক, সেই ক্ষেত্রে যে পলিথিনটা ইউজ করা হয় সেটা হচ্ছে হাই ডেনসিটি। হলো? তাহলে পলিথিন জেনারেলি ধরে নাও দুই প্রকার, একটা হচ্ছে লো ডেনসিটি পলিইথিলিন, একটা হচ্ছে হাই ডেনসিটি পলিইথিলিন। হলো?
তাহলে রিয়াকশান সেম, কন্ডিশনটা আলাদা, মানে ইথিন থেকে পলিথিনেই তৈরি হবে। বাট এই ক্ষেত্রে কন্ডিশন কি থাকে, যেটা লো ডেনসিটি সেই ক্ষেত্রে থাকে তোমার অক্সিজেন বা পারক্সাইড, তার সাথে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর 2000 ATM প্রেশার। এটা হচ্ছে লো ডেনসিটি পলিইথিলিন। হাই ডেনসিটির ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে থাকে ET3AL তার সাথে TiCl3, যেটাকে জিগলার নেটা অনুঘটক বলে, জিগলার নেটা অনুঘটক হলো। তার সাথে কি থাকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর 6 থেকে 7 ATM চাপ। হয়েছে? তাহলে এই কন্ডিশনে তুমি পাবা হাই ডেনসিটি পলিইথিলিন। আর যদি অক্সিজেন বা পারক্সাইড তার সাথে 200 ডিগ্রি সেন্টিগ্রেড আর 200 ATM প্রেসার এটা দাও, তাহলে সেই ক্ষেত্রে পাবে লো ডেনসিটি পলিইথিলিন। হলো, বিক্রিয়া সেম যেটা ছিল সেটাই। এই বিক্রিয়াটা দু জায়গায় লিখে দেবে, সমস্যা নেই। হলো, জাস্ট কন্ডিশনটা আলাদা। হয়েছে? আচ্ছা, ET3AL মানে এখানে অ্যালুমিনিয়ামের সাথে 3টে ইথাইল আছে। আমরা জানি যে অ্যালুমিনিয়াম 3টা বন্ড করে, তাহলে 3টে ইথাইল গ্রুপ আছে, আর কিছু না। আর এখানে টাইটানিয়ামের সাথে 3টা Cl, টাইটানিয়াম ট্রাইক্লোরাইড। হলো, ওকে। তাহলে এটা হচ্ছে বিভিন্ন ধরনের পলিমার গঠন। এরপরে নেক্সট রিয়াকশান, আচ্ছা দুটো বাড়িতে করবে। তো ধরো আমি N সংখ্যক CH2 ডাবল বন্ড CHCl এটা নিলাম। এখানে আমি ধরো দিয়ে দিলাম যে অক্সিজেন আর 200 ডিগ্রি সেন্টিগ্রেড 200 ATM চাপ। হয়েছে? এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তাহলে এখান থেকে যেটা পাবে সেটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, যেটাকে পিভিসি বলা হয়। তো পিভিসি স্ট্রাকচারটা তোমরা লিখবে। হলো, আচ্ছা। এরপরে ধরো আমি N সংখ্যক নিচ্ছি CF2 ডাবল বন্ড CF2, এখান থেকেও সেম কন্ডিশন দিচ্ছি। তাহলে এটার নাম হচ্ছে টেট্রা ফ্লুরো ইথিন বা ইথিলিন। তাহলে এখান থেকে যেটা পাবে পলিটেট্রা ফ্লুরোইথিলিন বা PTFE, পলিটেট্রা ফ্লুরোইথিলিন। তাহলে পলিটেট্রা ফ্লুরোইথিলিনের স্ট্রাকচারটা তোমরা করবে। হলো, তাহলে এটা তোমার বাড়িতে করবে। আচ্ছা, এরপরে প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যালকিনের প্রতিস্থাপন বিক্রিয়া। হয়েছে? তাহলে ধরো একটা অ্যালকিন আছে CH2 ডাবল বন্ড CH2, এখানে Cl2 বিক্রিয়া করাচ্ছ ইন প্রেজেন্স অফ 350 ডিগ্রি সেন্টিগ্রেড 400 ডিগ্রি সেন্টিগ্রেড। হলো, তাহলে এখানে কি করবে প্রতিস্থাপন বিক্রিয়া, একটা হাইড্রোজেন বের করবে, একটা Cl ঢুকিয়ে দেবে। তাহলে CH2 ডাবল বন্ড CHCl প্লাস HCl। হলো, প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে গেল। এরপরে ধরো CH2 ডাবল বন্ড CH3, এখানে তুমি Cl2 দিচ্ছ, সেম কন্ডিশন আছে। তাহলে এখানে কোন হাইড্রোজেনটা বের করবে, এটা এটা না এটা? তাহলে এখানে মনে রাখবে যে 3 নাম্বার যে অ্যারোটা দিলাম এটাই হাইড্রোজেনটা বের করতে হবে, Clটা ঢোকাতে হবে। তো এই পজিশনটাকে বলা হয় অ্যালাইল পজিশন। অ্যালাইল ডাবল বন্ডের কার্বন, তার পরের কার্বনটাকে বলা হয় অ্যালাইল কার্বন। তাহলে অ্যালাইল কার্বনটা মনে রাখবে যে রিঅ্যাক্টিভ হয়। কেন রিঅ্যাক্টিভ হয় সেটা আমাকে পরের ক্লাসে তোমরা বলবে। হলো, তার জন্য ওই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, একটা Cl ঢুকে যাবে। তাহলে কি তৈরি করবে CH2 ডাবল বন্ড CH2Cl প্লাস HCl। হলো, ব্যাস। লাস্ট রিয়াকশান আইসোমারাইজেশন। আইসোমারাইজেশন মানে কি, একটা অ্যালকিন থেকে তুমি তার বিভিন্ন আইসোমার তৈরি করবে। ধরো তোমার একটা অ্যালকিন আছে CH3 CH2 CH ডাবল বন্ড CH2। হলো, তাহলে এর বিভিন্ন আইসোমার কি হতে পারে, ডাবল বন্ডটা তুমি মাঝে নিয়ে চলে এলে, ধরো CH3CH ডাবল বন্ড CH3, এর একটা আইসোমার এটা। আরও কি আইসোমার হতে পারে, ধরো তুমি C ডাবল বন্ড CH2, এখানে দুটো CH3 করে দিলে, এটাও তার একটা আইসোমার হতে পারে, তাই না? এরপরে তুমি যদি এখানে এই যে
এই অ্যালকিনটা লিখলে এখানে যদি কন্ডিশন দিয়ে দাও যে 500 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা AlCl3 তার সাথে 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে হয় তুমি দাও 500 থেকে 700 ডিগ্রি বা AlCl3 200 থেকে 300 ডিগ্রি, তাহলে এই ডান দিকের যে আইসোমারগুলো এইগুলো তুমি পেয়ে যাবে, যদিও এই রিয়াকশানটা ইম্পর্ট্যান্ট নয়। হলো, ব্যাস। এরপরে কেন এরা আইসোমার সেটা তোমরা আইসোমারিজম ক্লাসে পড়ে নিয়েছো, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেরকমটা আগের ক্ষেত্রেও দেখলে যে অ্যালকেন পড়ার পর তোমাদের মিথেন আর ইথেন সম্পর্কিত কিছু পড়তে হচ্ছিল, কারণ অ্যালকেনের প্রথম দুটো মেম্বার হচ্ছে মিথেন আর ইথেন। তাহলে এখানেও অ্যালকিনের প্রথম মেম্বার হচ্ছে তোমার ইথিলিন বা ইথিন। তাহলে ইথিলিনেও সাধারণ প্রস্তুতি আছে, তার রিয়াকশান আছে, তার ধর্ম আছে। তাহলে যেহেতু অ্যালকিনটা আমরা পড়েছি, তাহলে ইথিলিনটাকে আলাদা করে পড়ার দরকার নেই। হলো, ওখানে দেখে নেবে যে ম্যাক্সিমাম রিয়াকশান, ম্যাক্সিমাম কেন প্রায় সবই রিয়াকশানেই তোমরা ওই অ্যালকিনে পড়ে নিয়েছো, তার নতুন করে পড়ার কিছু দরকার নেই। হলো, এবার দু একটা রিয়াকশান হয়তো কিছু এক্সট্রা পেতে পারো, সেগুলো বোঝার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম তোমাদের হবে না, ঠিক আছে। ব্যাস, অ্যালকিনের এটা জানলেই যথেষ্ট। এর নেক্সট ক্লাসে অ্যালকাইনটা আর অ্যারোমেটিক যৌগটা আমরা করব।